প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিত 4.1 4.1 এই 81 পৃষ্ঠার এই 17, 18, 19, 20 এবং 21, 22 এই সকল সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো আসেন আমরা কথা না বলে ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা 17 নাম্বার দিয়ে শুরু করছি। তো 17 নাম্বার করার জন্য, সমাধান করার জন্য প্রথমে আমরা লিখে ফেলি সমাধান। তো আমরা লিখলাম 17 সমাধান। এই যে সমাধান লেখার পরে দেওয়া আছে সেটা লিখে ফেললাম, গিভেন দ্যাট। কি দেওয়া আছে বলেন তো? 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, দেখেন তো আমরা এই 4টাকে এভাবে লিখতে পারি কিনা, 2 স্কয়ারের উপরে স্কয়ার, কারণ আমরা জানি 2 এর উপর স্কয়ার করলে কি হয় 4, তাহলে 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 2 এর উপর স্কয়ার, তার উপরে কি ছিল বলেন, স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 2 পাওয়ার 3। কেন? আমরা জানি 2 পাওয়ার 3 মানে কি 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তারপরে 2 পাওয়ার 3 লেখা মানে কত, 8। তাহলে 8 এর পরিবর্তে আমরা লিখলাম 2 পাওয়ার 3। এটুকু বুঝতে অসুবিধা আছে? এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটা সূত্র জানি যে পাওয়ারের উপরে যদি আমাদের পাওয়ার থাকে তবে এই পাওয়ার আর পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে দেখেন তো এই যে আমরা যদি এখানে একটু মার্কিং করে দেই, তাহলে দেখেন তো এইটা একটা পাওয়ার আর এইটা আবার কি তার উপরে পাওয়ার। তা আমরা কি জানি বলেন, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে এইটা একটা পাওয়ার, তার উপরে আবার পাওয়ার, তাহলে এই দুটা কি হবে, গুণ হবে। যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই, 2 টু দি পাওয়ার 2 পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কত, 2 পাওয়ার 3। ওকে, মানে x কিউব আর কি, 2 কিউব আর কি। এখন আপনারা একটা সূত্র জানেন নিশ্চয়ই, সূত্রটা কি বলেন তো? আমরা জানি বেস যদি একই হয়, বেস যদি একই হয়, দেখেন আমাদের এই বেস কি একই, তাহলে পাওয়ার আর পাওয়ার কি হয়, সমান হয়। এই ক্ষেত্রে কি হয়, m ইজ ইকুয়াল টু m। আমরা জানি a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইজ ইকুয়াল টু কি হয়, n হয়। বলেন এটুকু বুঝেছেন কিনা? তাহলে এখন আমরা যদি এখানে দেখি দুইটারই বেস কি একই, আমরা এখানে দেখতেছি দুইটারই বেস হচ্ছে 2। তাহলে বেস যদি একই হয় আমরা কি জানি, পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার আছে 2x আর এই পাশে পাওয়ার আছে 3, তাহলে বেস আর যদি একই হয় পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে এখানে x যদি রাখি, এখানে দুই মাঝে কিছু নামে কি আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে 3/2, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে কি করতে বলেছিলেন, সমাধান করতে বলেছিলেন। তাহলে আমরা x এর মান এখানে বের করে নিলাম। তো এবার আমরা 18 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো 18 নম্বর কোশ্চেনটি সমাধান করার জন্য প্রথমে আমরা লিখে ফেলবো সমাধান। আমরা সমাধান লিখি। তো সমাধান লেখার পরে যেটা দেওয়া আছে সেটা লিখবো, গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 180 28, সরি আমি পাওয়ার দিয়ে ফেললাম, কেন এটা তো পাওয়ার হবে না, 128 হবে, সেটা লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা যদি ক্যালকুলেটর চাপি, দেখেন তো আমরা 2 এর পাওয়ার যদি 7 করি, আমরা এই যে 2 দিলাম, প্রথমে ক্যালকুলেটরটা অন করলাম, তারপরে এখানে আমরা কি দিলাম, 2 দিলাম। ক্যালকুলেটর একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আমরা আরেকবার ওপেন করি ক্যালকুলেটরটা। আমরা যদি এই যে 2 দিই, আচ্ছা, আমরা যদি এই ক্যালকুলেটরে দেখেন 2 টু দি পাওয়ার আমরা যদি 7 দিই, তাহলে সেটা কত হয় বলেন তো, 128। তাহলে এই 128টাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা দেখেন তো এই পাশে যা ছিল তাই লিখলাম, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর এই যে 2 এর পাওয়ার কত, 7, কারণ আমরা ক্যালকুলেটরে দেখলাম 2 পাওয়ার 7 ইজ ইকুয়াল টু কত, 128। এখন আমরা একটা সূত্র এর আগেই শিখেছি, যে বেস আর বেস যদি একই হয়, দেখেন এখানকার বেস কত, 2, এখানকার বেস কত, 2। তাহলে আমরা কি জানি, বেস আর বেস যদি একই হয় তাহলে পাওয়ার আর পাওয়ার সমান। এই যে এখানকার পাওয়ার আর এই যে এখানকার পাওয়ার, এই দুটো কি হবে, সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 7। এখন আমরা এখানে যদি 2x রেখে দেই, তাহলে এই পাশে এটা কি আকার আছে বলেন তো, প্লাস, ওই পাশে গেলে কি হয়, মাইনাস, তাহলে 7 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x ইজ ইকুয়াল টু কত পেলাম, 6। এখন এখান থেকে দেখেন এর মাঝে কিছু নাই, মানে কি আছে, গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ।
তাহলে এক্সটাকে আমরা রাখলাম 6/2। আর আমরা যদি 6 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? 3। এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা 19 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা 19 নম্বরের জন্য এখানে কি করলাম? সমাধানটা লিখে ফেলি। সমাধানটা লিখে ফেলি। এবার দেওয়া আছে লিখি। আমাদের এখানে কি দেওয়া আছে বলেন তো? √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু ঘনমূল 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। দেখেন এই অঙ্কটা করানোর আগে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করি আপনাদের। আগে বেসিকটা ক্লিয়ার করি তারপরে অঙ্কটা করি। দেখেন ধরেন এইটা আমাদের বেস a আর তার উপরে পাওয়ার হাফ, এই যে রুট ওভার। এই রুট ওভার মানে আমাদের পাওয়ার হাফ, রুট ওভার মানে পাওয়ার হাফ। এখন এই যে রুট ওভার, দেখেন এই যে রুট ওভার, ধরেন এর মাঝখানে আমরা এখানে m দিলাম। মাঝখানে কি দিলাম? m। এখন এই যে mটা দিলাম, এই এমটা কোথায় চলে যাবে বলেন? এই যে বেসটা রেখে দিলাম, এই এমটা চলে যাবে 1 এর কাছে। কোথায় চলে যাবে? 1 এর কাছে। তাহলে আমাদের দেখেন আগে কত ছিল? 1/2 ছিল, হাফ ছিল, কারণ রুট ওভারের জন্য হাফ। তা আমরা কি বলেছি বলেন তো? আমরা আপনাদের বলেছি যে এই ভেতরেরটা চলে যাবে কোথায়? চলে যাবে 1 এর কাছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে? এম। এখানে কি হবে? এম। আচ্ছা, আমরা যদি আবার একটু লক্ষ্য করে দেখি, ধরেন আমাদের এমন আছে যে a টু দি পাওয়ার n এমন আছে, এমন আছে। সেই ক্ষেত্রে আমার এই যে n, আচ্ছা আমি একটু কালারিং করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং সূত্রগুলো যেভাবে আমি লিখছি আপনারা অবশ্যই সেগুলো একটু বুঝে বুঝে কমপ্লিট করবেন। ধরেন আমাদের পাওয়ারটা এইখানে আছে, এই যে এখানে আছে n ঘনমূল এইরকম আছে। তাহলে এই যে nটা চলে যাবে 2 এর কাছে, nটা চলে যাবে 2 এর কাছে। তাহলে আমাদের সূত্রটা হবে এমন যে a, এই যে আমাদের আগে কত ছিল? হাফ। আগে কত ছিল? হাফ। এই n চলে যাবে 2 এর কাছে। যদি n 2 এর কাছে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হয়? এইখানে n হয়। এখানে কি হয়? n হয়। এখন যদি আমরা যদি একটু ক্যালকুলেশন করি, রুট ওভার a, ধরেন আমাদের এখানে a আছে, দেখেন এখানে থাকাও যায়, উপরে এই যে হোল দিয়ে, এই যে এরকম হোল দিয়ে থাকাও তাই একই কথা, এখানে থাকাও তাই একই কথা। এটা কোনো অসুবিধা নয়, ভিতরে থাকাও যায়, উপরে থাকাও তাই। এখন একটুখানি লক্ষ্য করে দেখেন আমাদের এখানে কি ছিল? n। আমরা একটু শিখেছি এই যে রুট ওভার মানে কি? পাওয়ার হাফ। তাহলে এই যে n এটা চলে যাবে কার কাছে? 2 এর কাছে। আর এই যে m সেটা চলে যাবে কার কাছে? 1 এর কাছে, 1 এর কাছে। দেখেন এই mটা আমি আবারও বলি, এই যে রুট ওভার m, এই যে a, আর এই রকম থাকাও যা, এই রকম থাকাও যা, এই নিচে ভিতরে থাকাও তাই। তার মানে এটা হবে হচ্ছে m/n। এখন এই সূত্রগুলো যদি আপনি সব বুঝতে পারেন তাহলে অঙ্কটা আপনার কাছে কিছুই না। তো আসেন আমরা সমাধান করি ইনশাআল্লাহ। তো এখন আমরা এখান থেকে কি পড়লাম বলেন তো? এই যে 3 এর জন্য 3, আর এখানে দেখেন এই রুট ওভার মানে কি? পাওয়ার হাফ। রুট ওভার মানে কি? পাওয়ার হাফ। আর এই যে তার সাথে আবার আপনার ক্যালকুলেশন করার জন্য ভেঙে ক্যালকুলেশন করলাম। এই লাইনটা আমি যে লাইনটা করতেছি এটা করা লাগবে না। তাহলে এখানে কত আছে? x প্লাস 1। এখন এই যে 3 এর জন্য 3, আর এই যে রুট ওভার, এই যে ঘনমূল, এটা চলে যায় কার কাছে বলেন তো? এটা চলে যায় আমাদের 2 এর কাছে। কার কাছে চলে যায়? 2 এর কাছে। কার কাছে চলে যায়? 2 এর কাছে। আর আমাদের এর উপরে কি ছিল বলেন তো? এর উপরে পাওয়ার ছিল 2x মাইনাস 1। ওকে, এখন একটু ক্যালকুলেশন করে দেখেন, 3 এর জন্য 3 আর এইটাকে যদি গুণ করেন, পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই যে পাওয়ারের উপর আবার পাওয়ার, তাহলে এই পাওয়ার দুইটা কি হবে? গুণ হবে। তাহলে এখানে গুণ করলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। এই যে পাওয়ারের উপর আবার কি আছে? পাওয়ার। তাহলে এই দুটা কি হবে? গুণ হবে। তাহলে গুণ করলে হয় 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। আর আমরা কি জানি? দেখেন এখানে বেজ একই আছে। আমরা জানি বেজ আর বেজ একই হলে পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখন যদি আমরা এটাকে আর গুণন করি, কি করি? আর গুণন। তো আর গুণন করার নিয়মটা কি আমি আপনাদের একটু মার্ক করে দেই, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আর গুণন করার নিয়ম, এইটা দ্বারা এটাকে গুণন করবেন আর এইটা দ্বারা এটাকে গুণন করবেন, এটাকে বলা হয় আর গুণন। তো আমরা একটু আর গুণন করি। যদি আমরা এখানে আর গুণন করি তাহলে 3 দ্বারা এটাকে গুণ করলে হয় 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 দ্বারা গুণ করলে হয় 4x মাইনাস 4x, সরি 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 2 একে 2। ওকে, এখন আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি, আমরা এখানে 3টাকে রাখলাম, এই পাশে মাইনাস, এই পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে? প্লাস 2। আমাদের এখানে 4x ছিল, রাখলাম। এখন এই পাশে প্লাস 3x, ওই পাশে গেলে কি হবে বলেন তো? মাইনাস 3x।
তাহলে এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, বা দেখেন তো এই যে 3x থেকে আপনারা যদি 3x বাদ 4x থেকে যদি x 3x বাদ দেন তাহলে কত হয় x, তাহলে কত হয় x। আর আমরা যদি এই যে এখানে কি করলাম দেখেন তো, এখানে আমরা 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয় 5। এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা আছে? ওকে, এবার আমরা হচ্ছে 20 নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো এখন এই যে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক বোর্ডে এই কোশ্চেনটা এসেছে, অনেকগুলো বোর্ডে এই কোশ্চেনটা এসেছে। এই জন্য আপনারা এই কোশ্চেনটার প্রতি একটু বেশি কেয়ার করবেন এবং এই কোশ্চেনটা একটু আনুপাতিক হারে জটিল হতে পারে, একটু ঠান্ডা মাথায় দেখবেন। তো এই জন্য আমরা যে সমাধান 20 সমাধান লিখে নিলাম। তো প্রথমে 20 লিখলাম, তারপরে লিখি গিভেন দ্যাট, এখানে কি দেওয়া আছে 2 পাওয়ার x প্লাস 2 1 ইনভার্স, মানে এটাকে 2 পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 3। ওকে, তো এখন এখান থেকে দেখেন বা লিখলাম 2 পাওয়ার x লিখলাম প্লাস, দেখেন তো এইটাকে আমরা একটু ভেঙে আপনাদের বোঝানোর জন্য এই অংশটাকে ভেঙে করে দিচ্ছি। দেখেন আমি এই যে এই লাল কালি এই যে এই যে অংশটাকে এই পাশে করে দিচ্ছি, ভেঙে করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এইটাকে 2 পাওয়ার 2 পাওয়ার 1 মাইনাস x এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। কেন পারি? আপনারা সূত্র পড়েছেন, যদি বেজ আর বেজ একই হয় তাহলে ভাগের গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যোগ হয়। তাহলে এই দুইটাকে যোগ করেন, দেখুন এটাই হবে। এই দেখেন, ধরেন 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স, তাহলে এই যে বেজ একই রাখলাম, তাহলে গুণের ক্ষেত্রে এই পাওয়ার আর এই পাওয়ার কি হলো যোগ হলো, তাহলে এখান থেকে 2 পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স। তাহলে দেখেন তো এই কথা লেখাও যা, আমাদের এই কথাও লেখা কি তাই, আমরা এটা লিখলাম। এখন একটুখানি যদি লক্ষ্য করে দেখেন, এই যে 2 পাওয়ার 1 মানে কি 2, আর এই যে ইনভার্স, আমরা একটা সূত্র জানি, সূত্র কি a ইনভার্স n, এর মানে কি 1 বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ এই মাইনাস মানে 1 বাই, এই ইনভার্স মানে 1 বাই, যা থাকবে তাই। তাহলে এই যে ইনভার্স আছে, এই ইনভার্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 বাই, যা থাকবে কি লিখবো বলেন তাই, যা থাকবে তাই। বলেন তো এই অংশটুকু বুঝেছেন কিনা? এখন বুঝেছেন এই অংশটুকু আপনারা? তাহলে এখান থেকে যদি 2 আর 1 গুণ করি তাহলে কত হয় 2 আর 2 টু দি পাওয়ার x। বলেন এটুকু বুঝেছেন কিনা? বুঝেছেন? এখন একটুখানি যদি লক্ষ্য করে দেখেন, আমরা এই যে এত কথা বললাম না, এত কথা না বলে একটা শর্টকাট করা যায়। কি শর্টকাট? একদম সহজ করে বোঝাই। দেখেন আমাদের এইখানে কি আছে, দেখেন আমরা জানি যে এই যে 2 পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় বিয়োগ। তাহলে এই যে এখানে আছে 2 আর এখানে 2 পাওয়ার x, তাহলে আমরা এর পাওয়ার কিছু না মানে কত আছে 1 আছে। তাহলে এই যে বেসটাকে রেখে দিলাম, আর এই যে এটা কি বলেন তো ভাগ, তাহলে এই ভাগের পরিবর্তে কি হবে, ভাগের পরিবর্তে হবে বিয়োগ। তাহলে এই যে 1 মাইনাস x, তাহলে এইটার পরিবর্তে আমরা কত লিখেছি 2 পাওয়ার 1 মাইনাস x, তাহলে এই যে 2 পাওয়ার 1 মাইনাস x এর পরিবর্তে এইটা আমরা লিখতে পারি কিনা? তাহলে আমরা এই কাজটা এখানে করে দিই, আমরা সেটা লিখে ফেলি। আমরা যদি এখানে লিখি তাহলে এখান থেকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এখানে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 2 পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি কিনা? ওকে, এবার আমরা এই অংশটুকু মুছে দেই, যেগুলো আপনাদের বুঝাইলাম এগুলো মুছে দিই। আর এই যে এত কথাগুলো সাইড নোটে লিখলাম, এগুলো মূলত আপনাদের বোঝার সুবিধার জন্য লিখলাম। হ্যাঁ, এগুলো পরীক্ষার খাতায় স্যারকে দেখানো লাগবে না, স্যাররা এগুলো পারবে, এগুলো নিয়ে বুঝে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন, আমরা ধরলাম এই যে 2 পাওয়ার x, এইটাকে আমরা a ধরি, কি ধরি a, তাহলে আমরা এটাকে যদি a ধরি তাহলে a প্লাস 2 বাই a প্লাস 2 বাই a, 2 বাই a ইজ ইকুয়াল টু কত 3। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? তাহলে আমরা এইখানে অবশ্যই কথাটা লিখে দেব যে ধরি বা মনে করি, ধরি বা মনে করি যে 2 পাওয়ার x ইজ ইকুয়াল টু a, এটাকে আমরা মনে মনে ধরে নিলাম। বলেন এটুকু বুঝেছেন কিনা? এখন আমরা যদি দেখে লসাগু করি, দেখেন তো এই যে এর নিচে কিছু না মানে কত আছে 1, তাহলে 1 আর a এর লসাগু কত a, তাহলে 1 এর মধ্যে কয়বার যায় a বার যায়, সেই a আর a গুণ করলে কত হয় a স্কয়ার। বলেন এটুকু বুঝেছেন কিনা? এই প্লাসের জন্য প্লাস, এই যে লসাগু হর a, এই লসাগুর মধ্যে এর মধ্যে কয়বার যায় 1 বার, সেই 1 আর 2 গুণ করলে কত হয় 2, কত হয় 2। এখন এখানে কত থাকলো 3। এখন আমরা যদি এখানে a স্কয়ার প্লাস 2 টাকে রেখে দিই, এইটা এখানে কি আকারে ছিল বলেন তো ভাগ, ওই পাশে গেলে কি হবে গুণ, তাহলে কত পেলাম 3। বলেন এটুকু বুঝেছেন কিনা?
ও আমাদের এখানে এই যে 2 ছিল, আমরা 3 লিখলাম কেন? এখানে কত ছিল? 2। এই যে এখানে 2 ছিল, আমরা 3 লিখে ফেলছি। ভুলবশত এটা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে একটু ঠান্ডা মাথায় দেখেন তো, আমরা এখানে এই স্কয়ারটাকে দেখলাম। এটা এখানে কি আকার আছে? প্লাস। এই পাশে আসলে কি হয়? মাইনাস 3a প্লাস 2। এবার এটাকে আমরা মিডল টার্ম করব। এটাকে আমরা কি করলাম? মিডল টার্ম। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই যে এটাকে বলা হয়, ধ্রুবপদ। এই ধ্রুবককে আমরা এমন ভাবে ভাঙবো, যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে শেষেরটা। দেখেন তো 2a মাইনাস a প্লাস 2 ইজিক্যাল টু কত? 0। তাহলে দেখেন এই দুইটা যোগ বিয়োগ করেন, মাঝেরটা হচ্ছে, গুণ করেন, শেষেরটা হচ্ছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু আমরা এখান থেকে কমন নিতে পারি। কি নিতে পারি বলেন? কমন নিতে পারি। এই অংশটুকের মধ্যে, এইটুকের মধ্যে কি কমন আছে বলেন তো? a। তো a কমন নিলে এই যে a স্কয়ার থেকে কমন নেওয়া মানে ভাগ করা, এটা কাটলে কত হয়? a থাকে। তাহলে এই যে এখানে a লিখে দিলাম মাইনাস। এই যে 2 এর মধ্যে থেকে a কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে কত থাকলো? 2। তাহলে এখানে কত থাকবে বলেন তো? 2। এখন এর মধ্যে কি, এইটুকের মধ্যে কি কোনো কমন আছে? না। এই মাইনাসের জন্য কি নিলাম? মাইনাস। কিচ্ছু কমন না থাকলে 1, কিচ্ছু কমন না থাকলে কত হয়? 1। আর -1 কমন নিলে হয় চিহ্নের পরিবর্তন, -1 কমন নিলে হয় চিহ্নের পরিবর্তন। এখানে ছিল মাইনাস, হয়ে গেল প্লাস, এখানে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, ইকুয়াল টু কত? 0। এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু এই দুইটার মধ্যে থেকে আমার কি কমন আছে? a-2 কমন আছে, a-2 কমন আছে। যদি আমরা a-2 কমন নিই, তাহলে এখানে কি থাকলো বলেন তো? এখানে থাকলো a। আর এখান থেকে যদি a-2 কমন নিই, তাহলে থাকবে কত? 1 ইকুয়াল টু কত? 0। আর আমরা অনেক অঙ্ক করেছি যে দুই বা ততোধিক রাশির গুণফল 0, তার মানে কি প্রত্যেকটি 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব অথবা হয়, অতএব হয় আমাদের a-2 ইজ ইকুয়াল টু কত? 0, অথবা 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 আমাদের a-1 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এ কি আমাদের অরিজিনাল মান? না, এটা আমাদের কি ধরে নেওয়া মান। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো। a সমান সমান কত? 2। আচ্ছা, আর এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি a সমান সমান 1। কি লিখতে পারি? 1। এটা পাশে মাইনাস ছিল, পাশে গেলে প্লাস। এখন দেখেন তো, এ তো আমাদের ধরে নেওয়া মান, এটা আমাদের কি ধরে নেওয়া মান। এর অরিজিনাল মান কত বলেন তো? এর অরিজিনাল মান আমরা এখান থেকে দেখছি 2 পাওয়ার x। এর অরিজিনাল মান কত দেখছি? 2 পাওয়ার x। তাহলে এখানে এর পরিবর্তে আমরা 2 পাওয়ার x লিখতে পারি কিনা? আচ্ছা, সমান সমান আমরা কত পাচ্ছি? 2। এর উপর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। কিছু নাই মানে কত আছে? 1। আর আমরা জানি বেজ আর বেজ একই হলে পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে এই যে বেজ আর এই বেজ একই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাওয়ার আর পাওয়ার সমান, অর্থাৎ x সমান 1। x সমান কত লিখতে পারি? 1। এইটা আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এখন এটা কি আমাদের অরিজিনাল মান? না, এটা আমাদের কি ধরে নেওয়া মান। এটা আমাদের ধরে নেওয়া মান। তাহলে এর অরিজিনাল মান কত? 2 পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? 1। এখন আমরা জানি বেজ আমার যাই হোক না কেন পাওয়ার 0, বেজ আমার যাই হোক না কেন পাওয়ার 0, এর মান কত? 1। তাহলে 1 এর পরিবর্তে 2 পাওয়ার 0 লিখতে পারি? পারি। এখন প্রশ্ন 2 পাওয়ার 0ই কেন লিখবো? কারণ আমরা x এর মান বের করব, তাহলে বেজ সমান না হলে তো x এর মান বের করতে পারবো না, এইজন্য 2 পাওয়ার x নিলাম। বলেন বুঝেছেন কিনা? 2 পাওয়ার 0 নিলাম। এখন আমরা কি জানি যে পাওয়ার আর পাওয়ার একই হলে, বেজ আর বেজ একই হলে পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাই? 0। x এর মান কত পেলাম বলেন? 0। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আপনারা খুব সুন্দর করে বুঝে বুঝে ধীর স্থির ভাবে অঙ্কটি করবেন। অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব যথাসাধ্য আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চিন, অর্থাৎ আপনাদের মূল বইয়ের 21 নম্বর কোশ্চিনটি, অর্থাৎ সৃজনশীল কোশ্চিনটি সমাধান করব। ঠিক আছে? তো আসেন আমরা 21 নম্বর প্রশ্নটি সমাধান করে দেই। তো এই জন্য আমরা প্রথমে কি করব? 21-এর ক করব। আমরা 21-এর ক করব। এই ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে, given that। আমাদের এখানে কি দেওয়া আছে বলেন তো? p is equal to x to the power a, এটা আমাদের দেওয়া আছে। আর দেওয়া আছে কি বলেন? q is equal to x to the power b, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলেন তো? r is equal to x to the power c। এই যে প্রশ্ন দেখে দেখে এইটুকু উঠাই নিলাম। এখানে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এখন আমাদের কিন্তু এই মানটা বের করতে বলছে। এই মানটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এই মানটাকে যদি আমরা এখানে বের করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা বলেন তো? আচ্ছা, এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখি। অতএব p
টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ সমান সমান। আচ্ছা, আমরা এই সমান সমানটা বোঝানোর সুবিধার জন্য এখানে না লিখে আমরা নিচে লিখি। তাহলে দেখেন তো, এই যে পি এর পরিবর্তে আমরা পি এর মানটা, এই দেখেন, এই যে পি এর পরিবর্তে পি এর মানটাকে বসাই। তাহলে দেখেন তো, পি এর মান কত পেয়েছি আমরা, বলেন তো পি এর মান কত পেয়েছি? আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার এ। কত পেয়েছি? এক্স টু দি পাওয়ার এ। তার উপরে আবার পাওয়ার আছে কত? বিসি। বলেন এটুকু বুঝেছেন কিনা? এবার আমরা এই কিউ এর পরিবর্তে এই যে কিউ, এই কিউ এর পরিবর্তে কিউ এর মানটাকে বসাই দিই। কিউ এর পরিবর্তে কিউ এর মানটাকে বসাই দিই। তো কিউ এর মান আমরা কত পেয়েছি? এক্স টু দি পাওয়ার বি। কত পেয়েছি? এক্স টু দি পাওয়ার বি। তার উপরে আবার পাওয়ার আছে মাইনাস সি এ। বলেন এইটুকু বুঝেছেন কিনা? ওকে, এখন সমান সমান। এখন আমরা কি জানি গুণের ক্ষেত্রে? আচ্ছা, আমরা একটু নিচে উপরে চলে যাই, নিচে চলে যাই। দেখুন তেমনি, তাহলে এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পর কি হয়? গুণ। তাহলে গুণ করে দেই। তাহলে এ বি সি ইনটু, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পর কি হয়? গুণ। তাহলে এর সামনে কিছু নাই মানে প্লাস, আর এর সামনে কি? মাইনাস। তাহলে মাইনাস। আর এ বি সি গুণ করলে, এই যে এখানে এ, এখানে বি, আর এখানে কি? সি। তাহলে গুণ করলে হলো এ বি সি। বলেন এটুকু বুঝেছেন কিনা? ওকে, এক্সটাকে লিখলাম। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? যোগ হয়। গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? যোগ। তাহলে এ বি সি যোগ মাইনাস এ বি সি, মাইনাস এ বি সি। তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি প্লাস মাইনাসে মাইনাস এ বি সি। বলেন এইটুকু বুঝেছেন কিনা? ওকে, এখন যদি আমরা এখানে লিখি এক্স টু দি পাওয়ার জিরো, আর বেস যতই হোক না কেন পাওয়ার জিরো, তার মান কত? ওয়ান। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা এই অঙ্কটিরই খ নাম্বার কোশ্চিন সমাধান করব ইনশাআল্লাহ। 21, তাই না? ওকে, এবার খ নাম্বার কোশ্চিনটি সমাধান করব। দেখেন, খ নাম্বার কোশ্চিনটি সমাধান করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। তাহলে আমরা এখান থেকে লিখি 21 এর খ। তাহলে আমরা এখান থেকে লিখি গিভেন দ্যাট, দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে কি বলেন তো? এখানে কি দেওয়া আছে? p is equal to x to the power a, q is equal to x to the power b। বলেন এটুকু বুঝেছেন কিনা? আচ্ছা, এবার r is equal to x to the power c। বলেন এটুকু বুঝেছেন কিনা? ভেরি গুড। এখন আমরা এই যে যে বাম পক্ষটা দেওয়া আছে এটাকে ক্যালকুলেশন করে লিখে নিব। এটাকে আমরা কি করব? লিখে দিব। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। যে কোনো কিছু লিখলেই হয়, বা এখানে লিখে দিলেও হবে। p বাই কিউ টু দি পাওয়ার a প্লাস b ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু আর পি এ মাইনাস সি। বলেন তো এইটুকু বুঝেছেন কিনা? ওকে, আমরা দেখে দেখে প্রশ্নটা তুলেছি। প্রশ্ন তুলে সঠিক আছে তো? আচ্ছা, প্রশ্ন তোলা ভুল গেলে কিন্তু অঙ্ক হবে না রে ভাই। আচ্ছা, আমরা একটু সুন্দর করে এবার কি করি? ক্যালকুলেশন করি। কিউ এর পরিবর্তে কিউ এর মানটাকে বসিয়ে দিব। তাহলে দেখেন তো, এই যে পি এর পরিবর্তে, তাহলে পি এর মানটাকে বসাই। তাহলে পি এর মান কত? এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই, এই যে কিউ এর পরিবর্তে কিউ এর মানটাকে বসাই দেব। এই যে কিউ, এই কিউ এর পরিবর্তে এই কিউ এর মানটাকে বসাই দেব। কিউ এর মান কত? এক্স টু দি পাওয়ার বি। এই টোটালটার উপরে কি আছে বলেন তো? এ প্লাস বি। কি আছে? এ প্লাস বি। কিউ এর পরিবর্তে কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, আর আর এর পরিবর্তে আর এর মান এক্স টু দি পাওয়ার সি। এই টোটালটার উপরে কি আছে বলেন তো? বি প্লাস সি। এটুকু বুঝেছেন কিনা? আচ্ছা, এই ভাগের জন্য ভাগ, টুর জন্য টু, আর এর পরিবর্তে আর এর মান, আর এর মান কত? এক্স টু দি পাওয়ার সি ইনটু পির পরিবর্তে পি এর মান, পির মান কত? এক্স টু দি পাওয়ার এ, তার উপরে আবার কি আছে? এ মাইনাস সি। বলেন এটুকু বুঝেছেন কিনা? কথা বলতে হবে। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখেন তো, এখানে এটার নাম কি? এটার নাম কি বলেন তো? ভাগ। এটার নাম ভাগ। তাহলে আমরা জানি বেস যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয়। তার উপরে ছিল এ টু দি পাওয়ার এ প্লাস বি ইনটু, এই যে এখানে এটার নাম কি বলেন তো? ভাগ। তাহলে আমরা জানি বেস যদি একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয়। এই যে আবার ভাগ দিলাম,
2 এর জন্য 2 দিলাম। আচ্ছা, এই যে এখানকার সাথে এটা কি আকার আছে বলেন তো? গুণ। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় বলেন? যোগ হয়। একটু সাজাই লিখলাম। সি প্লাস এ হয়। প্রথমে সি আছে, তাহলে কি হয় বলেন তো? সি হয়। এই যে প্রথমে সি আছে, তাহলে সি প্লাস এ হয়। এ প্লাস সিও যা, সি প্লাস এও তাই। তার উপর আবার কি আছে বলেন তো? এ মাইনাস সি। তারপর কি আছে বলেন? এ মাইনাস সি। বলেন এটুকু বুঝেছেন কিনা? ভেরি গুড। এখন আপনারা যদি একটুখানি লক্ষ্য করে দেখেন, এই যে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার, তাহলে এই পাওয়ার আর পাওয়ার কি হয়? গুণ হয়। আপনারা যেহেতু অনেক মেধাবী স্টুডেন্ট, এখানে এক লাইন করতে গেলে একটু সমস্যা হবে। আপনারা এক লাইন না করে একবার সরাসরি গুণ করে দিলাম। তাহলে দেখেন তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর গুণফল কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, তাহলে আবার দেখেন বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এর সূত্র কি বলেন তো? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর জন্য 2 ইন্টু, তাহলে এ প্লাস সি আর এ মাইনাস বি সি, তাহলে গুণ করলে কত হবে বলেন তো? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলেন এটুকু আপনারা বুঝেছেন কি বোঝেন নাই? ওকে, এবার খুব ভালো কথা, আমরা এই দেখেন আমাদের টিচাররা কি করেন? এই ভাগটাকে নিচে রেখে দেয়। আসলে নিচে লিখলে আমার অঙ্ক করতে অসুবিধা হতো বলে আমি নিচে দিই নাই। এভাবে করলে কোনো অসুবিধা নাই, নো প্রবলেম। ভাগ আমরা যেভাবে আছে খালি অঙ্ক ক্যালকুলেশন করতে করতে চলে যাচ্ছি। এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম কিনা? প্রথম থেকেও লিখতে পারতাম, অসুবিধা ছিল না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে ভাগের জন্য আমরা কি দিলাম বলেন? ভাগ দিলাম। আসলে আমি পেন ট্যাবে একটু আমার অস্বস্তি বোধ করি, বোর্ডে করানো যেরকম মজা লাগে পেন ট্যাবে সেরকম হয়ে ওঠে না। তাহলে তার সাথে আছে ইন্টু কত? এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলেন এইটুকু বুঝেছেন কিনা? কথা বলতে হবে। এটুকু বুঝেছেন কিনা? আচ্ছা, এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন, এই যে উপরে কিছু নাই মানে কত আছে? 1 আমরা লিখতে পারি না তার সহগ হিসেবে? লিখতে পারি না? আর নিচের এই যে 2 টা, এই 2 টাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি কিনা? এখন এখানে সহগ কত, চলক কত আছে? এ। তাহলে এখানেও দেখেন আমাদের কি আছে বলেন? এ আছে। এই দেখেন এখানে কি আছে বলেন? এ। আচ্ছা, আমরা মার্ক করে নিই, লাল কালি দিয়ে মার্ক করে নিই, তাহলে করতে সুবিধা হবে। তাহলে দেখেন তো এখানে কি আছে? এ। এখানেও কি আছে? এ। আরে মুনি, এই যে 2 দ্বারা ভাগ, এখানে 2 দ্বারা ভাগ না? এই 2 দ্বারা ভাগ মানে কি? হাফ। 2 দ্বারা ভাগ মানে কি? ভাগ। আর নিচে থাকলে ভাগ, নিচে থাকলে কি? আর ভাগ মানে কি? 2 দ্বারা ভাগ মানে কি? অর্ধেক। এজন্য অর্ধেক বা হাফ আমি সামনে নিয়ে নিলাম, অর্ধেক বা হাফ আমি সামনে নিয়ে নিলাম। এখন এই সবগুলোর বেস দেখো, সবগুলোর বেস কত? এক্স। সবগুলোর বেস কি? এক্স। খুব ভালো কথা। তাহলে এই এক্স এর সাথে এই এক্স কি আকার আছে বলেন তো? গুণ। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয়? যোগ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যেহেতু যোগ ছিল, চিহ্নের পরিবর্তন হলো না। আচ্ছা, এই উপরের এক্স এর সাথে এই যে নিচেরটা কি আকার আছে? ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? বিয়োগ। আর বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন। তাহলে এখানে দেখো কিছু নেই মানে প্লাস, হয়ে গেল কি? মাইনাস। আর এখানে কি আছে দেখো তো? মাইনাস। হয়ে গেল কি? প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা। তাহলে কাটাকাটি করলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম বলেন তো? আমাদের হাফের জন্য হাফ পেলাম, আর এক্স এর উপরে কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কত আছে? জিরো। বলেন বুঝেছেন কিনা? এই হাফের জন্য হাফ রাখলাম, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কি? আমরা জানি বেস যতই হোক না কেন তার উপর পাওয়ার জিরো, এর মান কত? 1। তাহলে এখান থেকে হাফের সাথে যদি আমরা গুণ করি 1, তাহলে কি থাকে? হাফই থাকে। আমাদের এর মান বের করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এবার আমরা কোনটা করব? এবার আমরা হচ্ছে গিয়ে গ নাম্বার কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব। গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই প্রশ্নটাকে একটু নিচে নিয়ে যাই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে ওকে, তাহলে এখানে আমরা গ নাম্বার কোশ্চেনটি সমাধান করব। তো আমাদের দেখাইতে হবে এত সমান এত। ওকে, খুব ভালো কথা, আমরা গ নাম্বার কোশ্চেনটি সমাধান করব। একটু মনোযোগ সহকারে আমরা দেখব। 21-এর গ, সরি 21 লিখি নাই, 21 লিখি। 21-এর গ,
তো আমরা দেওয়া আছে লিখে ফেলি গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখেন তো, এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে p ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে x টু দি পাওয়ার b, আর r ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে x টু দি পাওয়ার c। আমরা প্রশ্নে যা দেওয়া আছে সেটুকু লিখলাম। এবার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট সাইডে দেওয়া আছে p বাই q টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q বাই r b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এই যে প্রশ্ন দেখে দেখে আমরা এই যে প্রশ্ন দেখে দেখে এখান থেকে এটুকু উঠাইলাম, এখানে কোনো অসুবিধা আছে? এবার আমরা কি করব, এর মানটাকে বসিয়ে দেব। এবার এখানে কি করব বলেন, এর মানটাকে বসিয়ে দিব, মানটাকে বসাই। আচ্ছা আমরা কালো পেন ব্যবহার করি, ব্ল্যাক কালার। আচ্ছা এখন দেখেন পি এর পরিবর্তে পি এর মান, তাহলে পি এর মান কত দেওয়া আছে এক্স, সরি পি এর পরিবর্তে পি এর মানটাকে আমরা বসাবো। পি এর মান কত দেওয়া আছে, পি এর মান আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই কিউ এর মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার b, তার সাথে আবার গুণ আকারে আছে পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বলেন এটুকু বুঝছেন কিনা? এখন এই কিউ এর মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই আর এর মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার c, তার উপরে পাওয়ার হিসেবে দেওয়া আছে কত b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। বলেন তো বুঝেছেন কিনা? এখন এই যে আর এর মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার c, আর পি এর মান কত দেওয়া আছে x টু দি পাওয়ার a, তার উপরে আবার কি আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। বলেন এটুকু বুঝেছেন কিনা? খুব মজা ছিল না অঙ্কটা? ওকে, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখেন তো, এই যে আমরা যদি এখানে দেখতেছি এই যে উপরের সাথে এই যে এইটার সাথে এইটা কি আকার আছে ভাগ, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় বিয়োগ, তাহলে a মাইনাস b, তার উপরে আবার পাওয়ার আকারে আছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটুকু কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ইনটু এই যে বেস নিলাম, তাহলে এই যে এখানে এর সাথে এই যে এইটার সাথে এইটা কি আকার আছে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে এই পাওয়ার আর পাওয়ার কি হয় বিয়োগ, তার উপরে আবার পাওয়ার আকারে আছে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। বলেন তো এটুকু বুঝেছেন কিনা? ওকে, এখন এই যে এই উপরের এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি আকারে আছে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় বিয়োগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ, তার উপরে আবার আছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। বলেন তো এটুকু বুঝছেন কিনা? আচ্ছা এটুকু বুঝলে খুবই ভালো কথা। এখন আপনারা যদি একটুখানি ঠান্ডা মাথায় দেখেন তাহলে আমরা কি জানি, এই যে পাওয়ার এটা একটা কি বলেন পাওয়ার, তার উপরে আবার এইটা কি বলেন তো পাওয়ার। তা আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার কি হয় গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু গুণ করতে পারি। তাহলে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার একটা সূত্র হয়, সূত্রটা কি দেখেন তো a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা কিসের সূত্র? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। কার সূত্র? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। আবার এটাকে ধরেন এটাকে বি ধরেন, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এটা কিসের সূত্র? দেখেন বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এটা কিসের সূত্র? বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। বলেন তো বুঝছেন কিনা? আবার এই যে এই পাওয়ারের উপর এই পাওয়ার কি আকার আছে ভাগের, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ, তাহলে এই দুটাকে যদি গুণ করেন তাহলে আবার সূত্র হয়ে যাচ্ছে কি সূত্র বলেন তো সি কিউব মাইনাস এ কিউব হয়ে যাচ্ছে। বলেন এটুকু বুঝেছেন কিনা? আচ্ছা এখন আপনারা লক্ষ্য করে দেখেন বেজ সবগুলোরই কত বলেন তো, সবগুলোর বেজ এক্স, সবগুলোর বেজ কি এক্স, আর এর সাথে কি আকার আছে এরা গুণ আকারে, কি আকার আছে গুণ, আর গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় যোগ, আর যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বলেন এটুকু বুঝছেন কিনা? গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যোগ, তাহলে এই যে পাওয়ারটা এই যে লিখে নিছি, তারপর এই যে পাওয়ারটা এই যে লিখে নিচ্ছি, আর এই যে পাওয়ারটা এই যে লিখে নিচ্ছি, সবগুলো পাওয়ার আমরা কি করলাম যোগ করে দিলাম। এখন দেখেন এইটা প্লাস আর এইটা মাইনাস কেটে গেল, এইটা প্লাস আর এইটা মাইনাস কেটে গেল, এইটা প্লাস আর এইটা মাইনাস কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কত পেলাম জিরো, আর এক্স টু দি পাওয়ার বেস যতই হোক না কেন পাওয়ার জিরো, তার মান কত ওয়ান। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রশ্ন কি বলেছিল বলেন তো,
আমাদের প্রশ্ন বলছে দেখান যে, তাহলে যদি যেহেতু আমাদের দেখাই দিলাম যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখে দিব শুড দা ম্যাথ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এখন আমরা করব এই যে এই অধ্যায়ের শেষ প্রশ্ন, অর্থাৎ আমাদের কত নাম্বার কোশ্চেন এটা বলেন তো? 22 নাম্বার কোশ্চেনটা সমাধান করব ইনশাআল্লাহ। এই যে 22 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। ওকে, তো এখন আমাদের x এর মান দেওয়া আছে, এখান থেকে ক নম্বরে বলছে x এর মান বের করেন। ওকে, আমরা অঙ্কটি করি। তো আমরা এখানে দেখছি x এর মান দেওয়া আছে, তাহলে ক নাম্বারটা করি। তাহলে আমরা প্রথমে লিখলাম 22 এর ক। কি লিখলাম? 22 এর ক। এরপরে আমরা লিখলাম গিভেন দ্যাট, কি দেওয়া আছে? x ইজ ইকুয়াল টু 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 এর উপরে হোল ইনভার্স। বলেন এটুকু বুঝেছেন কিনা? আমার এই x এর মানটাকে কি করতে বলছে? বের করতে বলছে। খুব ভালো কথা। এখন এই জন্য আমরা কি করব? এই দেখেন আমাদের এই 2 ছিল, 2 লিখে নিলাম। শুনেন মুনি, এই যে a ইনভার্স মানে কি? 1 বাই a। ইনভার্স মানে কি? 1 বাই a। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি? 1 বাই a প্লাস এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি? 1 বাই b। তার উপর আবার কি আছে? ইনভার্স। তাহলে দেখেন তো এই যে গুণ কোনটা কোনটা হয়? উপর আর উপরে গুণ, তাহলে 2 বাই a প্লাস 3 বাই b। তার উপরে আবার কি বলেন? ইনভার্স। তার উপরে কি? ইনভার্স। ওকে, এখন এই যে এ আর বি, এ আর বির লসাগু কত? এ বি। তাহলে এই লসাগুকে হর দ্বারা ভাগ, এখানে হর কত ছিল? হর ছিল এ। তাহলে এ আর এ কেটে গেল, তাহলে ভাগফল কত পেলাম? বি। সেই বি লবের সাথে গুণ করলে 2বি। আবার এই যে লসাগু, এই লসাগু এই হর দ্বারা ভাগ, হর কত? বি। তাহলে বি বি কেটে গেলে থাকলো এ। এই ভাগফলকে লবের সাথে, যোগের জন্য যোগ, বিয়োগের জন্য বিয়োগ, তাহলে 3a। তার উপর আবার আছে কি? ইনভার্স। বলেন এটুকু বুঝেছেন কিনা? এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি a বাই b তার উপর ইনভার্স থাকে, ইনভার্স মানে উল্টো, ইনভার্স মানে উল্টো, তাহলে এই নিচেরটা উপরে, উপরেরটা নিচে, অর্থাৎ এই কথাও লেখা যায়, এই ইনভার্স দিয়ে লেখাও তাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিচেরটা যাবে উপরে, আর এই উপরেরটা যাবে কি? নিচে। উপরেরটা যাবে কি? নিচে। এইটাই হচ্ছে আমাদের কি? অ্যান্সার। বলেন তো বুঝেছেন কিনা? জাস্ট আমরা এখানে একটু সাজাই লিখছি, এটা আগে দিলে সুন্দর দেখা যায়, এই জন্য সুন্দর লিখছি। তাহলে কিন্তু আমাদের এই মানটাই বের করতে বলেছিল। আমাদেরকে এটাতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এর আগেও আমরা এই অঙ্কগুলো করেছি। এবার আমরা কোনটা করব? এবার আমরা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো খ নাম্বার কোশ্চেনটি সমাধান করে আসেন। তো খ নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখি তো। আমাদের খ নাম্বারে দেখেন, আগে কিন্তু আমার y এর মানটা বের করে নিতে হবে। আর কি করতে হবে? y এর মানটা বের করে তারপরে পুরোটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি। তাহলে আমরা এই যে 22 লিখলাম, 22 এর খ লিখলাম, তারপরে দেওয়া আছে লিখলাম y ইজ ইকুয়াল টু ঘনমূল pq divided by x to the power p divided by x to the power q into qr x to the power q divided by x to the power r into, আমরা দেখে দেখে খুব সাবধানতার সহিত অঙ্কগুলো তুলব, rp x to the power r, সরি এটা x to the power r divided by x to the power p। ওকে, এখন আমরা ওই যে সূত্রগুলোর কথা মনে আছে কিনা? হ্যাঁ দেখেন, মনে করে রাখতে হবে, এইগুলো সূত্র কিন্তু মনে রাখতে হবে। তো আমরা কি বলেছিলাম এই কথাটার মানে কি? দেখেন, আগে আমরা ঘনমূলটার কাজ পরে করি, কি বলেন? ঘনমূল কাজটা পরে করি, আগে ভিতরের কাজগুলো করে নিই, ঘনমূলের কাজ পরে করি। দেখেন, আগে ঘনমূলের কাজ করে পরে ভিতরের কাজ করলেও কোনো অসুবিধা নেই, আগে ভিতরের কাজ করে ঘনমূলের কাজ করলেও কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে পি কিউ রেখে দিলাম। এই যে এটার সাথে এটা কি আকার আছে? ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? বিয়োগ, তাহলে পি মাইনাস কিউ। ওকে, ইনটু আমাদের এখানে ছিল কিউ আর, তারপরে হচ্ছে এটা হবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কিউ মাইনাস কত? আর, কিউ মাইনাস আর। আর এখানে ছিল আর পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আর মাইনাস পি। ওকে, এখন এইটা কি আমরা জানি, এই পাওয়ারটা কোথায় চলে যায়? উপরে। আর এই পাওয়ারটা কোথায় চলে যায়? এই পাওয়ারটা চলে যায় নিচে। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, ডিভাইডেড বাই কি? পি কিউ ইনটু x to the power q minus r divided by qr, divided by qr, x to the power r minus p divided by rp।
বলেন তো এইটুকু বুঝেছেন কি বোঝেন নাই? ওকে, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে সবগুলোর বেস কত বলেন তো? সবগুলোর বেস এক্স। তাহলে বেস যদি একই হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? যোগ। এই সবগুলো তো গুণ আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে যোগ হবে। তাহলে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। বলেন বুঝেছেন কিনা? ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে এক্স রাখলাম, এই সবগুলো লসাগু কত? পি কিউ আর। লসাগু কত? পি কিউ আর। তাহলে এই যে লসাগুকে পি কিউ আর কে আমরা যদি এই যে লব দ্বারা হর দ্বারা ভাগ করি, তাহলে এই যে পি কিউ দ্বারা ভাগ করি, এই যে তাহলে এখানে কত থাকে? আর। সেই আর উপরের সাথে গুণ করলে পি আর মাইনাস কিউ আর। আবার এই যে পি কিউ আর কে আমরা যদি হর দ্বারা অর্থাৎ কিউ আর দ্বারা ভাগ করি, কিউ আর দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে? পি থাকে। তাহলে সেই পি এর সাথে গুণ করলে হচ্ছে পি কিউ মাইনাস পি আর। এই যে পি আর পি থাকছে আর পি আর। বলেন বুঝেছেন কিনা? আবার এই যে লসাগু পি কিউ আর কে আমরা এই যে যদি আর পি এই যে হর এই যে হর আর পি দ্বারা ভাগ করি, আর পি দ্বারা আর আর কাটা পি পি কাটা, তাহলে কি থাকে? কিউ। তাহলে এটার সাথে গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ। বলেন বুঝেছেন কিনা? তাহলে এই যে প্লাস পি আর এই মাইনাস পি আর কাটা, এটা প্লাস মাইনাস কিউ আর এটা প্লাস কিউ আর কাটা, এটা প্লাস কিউ পি কিউ আর এটা মাইনাস পি কিউ কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 0 বাই পি কিউ আর। বলেন বুঝেছেন কিনা? আর বেস যতই হোক না কেন ভাগ কোন সংখ্যাকে জিরোকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান কত হয়? 0। আর বেস যতই হোক না কেন পাওয়ার 0 তার মান কত? 1। এইটাই হচ্ছে আমাদের, ও সরি সরি সরি, আমাদের এখানে দেখাইতে বলছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ওয়াই এর মান পেয়ে গেলাম। ওয়াই এর মান কত পেলাম বলেন তো? 1। ওয়াই এর মান কত পেলাম? 1। এই দেখেন আমরা ওয়াই এর মান পেলাম 1। ওয়াই এর মান কত পেলাম? 1। ওকে, এখন আমাদের কিন্তু তারপর আবার জেড এর মানটাও বের করে নিতে হবে। এই দেখেন জেড এর মান আমার, ও সরি, জেড এর মান গতে লাগবে। এখানে আমাদের এইটা সমান 5 দেখাইতে বলছে, এটা সমান 5 দেখাইতে বলছে, এই যে এটা সমান 5 দেখাইতে বলছে, তাই না? তাহলে আমরা ওয়াই এর মান কত পেয়েছি? ওয়াই এর মান পেয়েছি 1। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, আমাদের 5 দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল? ওয়াই যোগ 481। ওকে, তাহলে বলেন তো ওয়াই এর মান আমরা কত পেয়েছি? 1 যোগ, এটুকু বুঝেছেন কিনা? এখন এইটাকে আমরা যদি এটাকে ক্যালকুলেটর চাপি, দেখেন আমরা এটাকে সুন্দর করে কি করলাম? ক্যালকুলেটর চাপবো। তো ক্যালকুলেটর চাপার জন্য আমরা কি করব? এই যে এখানে এই যে শিফট চাপবো। আচ্ছা, ক্যালকুলেটরটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমরা আবার দেখি। এই যে প্রথমে এই যে শিফট চাপবো, শিফট চেপে এই বাটনটা চাপ দিব, ডাবল হয়ে গেছে। এই যে শিফট চাপবো, শিফট চেপে এই বাটনটা চাপ দিব। তাহলে এখানে দেখেন এখানে কত দিব? 4। আর এইখানে এসে এখানে দিব কত? 81। কত দিব? 81। এবার সমান চেপে দিব, তাহলে এর মান কত? 3। এর মান কত? 3। ওকে, তাহলে এর মান পেলাম হচ্ছে আমরা, ওকে, তো এবার আমরা কি করলাম? এর মান কত পেলাম? 3। ক্যালকুলেটরে আমরা চাপলাম, কত পেলাম? 3। তাহলে এটা যোগ করলে কত হয়? 4 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রশ্নে কি বলেছে একটু লক্ষ্য করে দেখেন। আমাদের প্রশ্নে বলেছেন যে সমান তুমি 5 দেখাও, এটা সমান তুমি 5 দেখাও। আমি কোশ্চেনটা একটু দেখাই আপনাকে, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এই কোশ্চেনটাকে একটু দেখেন। এই দেখেন এখানে কত দেখাইতে বলছে? 5। আসলে আমাদের প্রশ্নটাতে ভুল আছে, প্রশ্নটাতে কি আছে? ভুল আছে। এখানে হবে 4, এখানে কত হবে বলেন? 4। আমাদের এখানে 4 দেখাতে হবে। কত দেখাতে হবে? 4। এটুকু বুঝেছেন কিনা? ওকে, এবার আমরা গ নম্বর কোশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। ওকে, তো একটুখানি ঠান্ডা মাথায় দেখবেন আপনারা, সবাই একটুখানি ঠান্ডা মাথায় দেখবেন। তো আমরা লিখে ফেললাম 22 এর গ, আমরা লিখব খ হতে পাই। আচ্ছা, খ হতে আমরা কত পেয়েছি? y সমান 1। খতে আমরা y সমান কত পেয়েছি? 1। ওকে, এবার দেওয়া আছে গিভেন দ্যাট z ইজ ইকুয়াল টু, দেখেন তো z এর মানটা যা দেওয়া আছে আমরা এটা কি করব? দেখে দেখে উঠাবো। একটু দেখতে হবে কত দেওয়া আছে? 5 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই
5 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। ওকে, এটাকে আমরা এবার ক্যালকুলেশন করে ফেলি। ওকে, তাহলে একটুখানি ঠান্ডা মাথায় দেখেন তো, 5 রাখলাম। আর আমরা কি জানি, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পর কি হয়, গুণ। তাহলে এটাকে গুণ করে দিই, তাহলে 5 পাওয়ার m স্কয়ার মাইনাস m। বলেন তো এটুকু বুঝছেন কিনা? ওকে, এই যে ভাগের জন্য ভাগ, আর এই 25 কে, এই যে 25 কে এখানে, ও 5 পাওয়ার উপরে ছিল 5 পাওয়ার m প্লাস 1, হ্যাঁ উপরে উপরে যা ছিল তাই, জাস্ট এই যে পাওয়ারের উপর পাওয়ার আছে এটাকে গুণ করে দিলাম, ভাগের জন্য ভাগ। এই যে 25 কি আমরা এইভাবে লিখতে পারি না, 5 এর উপর স্কয়ার তার উপরে m প্লাস 1 ডিভাইডেড বাই, এখন দেখো তো এই যে 5 লিখলাম, আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পর কি হয়, গুণ। তাহলে a প্লাস m কে ধরো, m কে কি ধরো a, আর 1 কে b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়াও যা না দেওয়াও তাই। ওকে, তাহলে এখানে কত থাকলো, 5 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 পাওয়ার m স্কয়ার মাইনাস m। আর এই যে ভাগ, এটা ক্যালকুলেশন করা যায় না, কি করতে হয়, গুণ। তখন এই যে নিচেরটা, এই যে নিচেরটা এটা চলে যাবে কোথায়, উপরে, অর্থাৎ m স্কয়ার মাইনাস 1। আর এই যে উপরেরটা, উপরেরটা চলে যাবে কোথায়, নিচে। তাহলে এবার দেখো, এই যে তুমি যদি একটু দেখো, এই যে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এই দুটা পাওয়ার কি হবে, গুণ, তাই না? তাহলে এখানে কি হবে, 2m প্লাস 2। বলেন এটুকু বুঝতে অসুবিধা আছে? ওকে, এবার আমরা একটু দেখি সব গুলানের বেস কত, 5, সব গুলানের বেস 5। তাহলে এই যে আমরা যদি দেখি এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি আকার আছে, গুণ, ভাগ আকার আছে। তাহলে ভাগের ক্ষেত্রে এই যে 5 এর সাথে এটা 5 ভাগ আকার আছে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারের পর কি হয়, বিয়োগ। আর বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন, ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস, ছিল মাইনাস হয়ে গেল কি প্লাস। আচ্ছা, এই যে উপরেরটা, উপরেরটা কি আকার আছে, গুণ। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হবে বলেন, যোগ। সরি, আমি ওইটা এটা এটা এই যে এটা, হ্যাঁ যোগ, গুণ যোগ গুণ, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, আর যোগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় না। আচ্ছা, উপরের সাথে এই যে এই নিচেরটা কি আকার আছে, ভাগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, আর বিয়োগ হলে চিহ্নের পরিবর্তন। তাহলে এই যে আমরা এখানে 5 দিয়ে দিলাম, তাহলে দেখেন এই যে এখানে প্লাস m, এখানে প্লাস m, তাহলে কত হলো, প্লাস 2m। আর প্লাস 2m থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়, 0। কত হয়, 0। এই যে এখানে m স্কয়ার আর প্লাস m স্কয়ার কাটা, এখানে প্লাস m আর এটা মাইনাস m, তাহলে কি কাটা, তাহলে এখানে কত থাকলো, 2 ইনভার্স। কত থাকলো, 2 ইনভার্স। আর আমরা এই যে মাইনাস, এই মাইনাস মানে কি জানি, 1 বাই যা থাকবে তাই। তাহলে এটা পেলাম, তাহলে ক্যালকুলেশন করলে কত পেলাম আমরা, বলো, 1 বাই 25। কত পেলাম, 1 বাই 25। এখন আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে কত ছিল আমরা যদি একটু দেখি, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান y বাই জেড, y প্লাস y ভাগ জেড। তাহলে আমরা এই যে y এর মান বসালাম, তাহলে দেখি y ভাগ জেড। আর আমরা খ তে y এর মান পেয়েছি কত, 1, ভাগের জন্য ভাগ। আর জেড এর মান কত পেলাম, 1 বাই 25। আমরা জানি এই ভাগ ক্যালকুলেশন করা যায় না, গুণ করতে হয়, তখন নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এখন যদি 25 এর সাথে 1 গুণ করি তাহলে কত হয়, 25, 1 দ্বারা ভাগ করলে কত হয়, 25। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রশ্ন এখানে কি করতে বলেছে বলেন তো, প্রশ্নে আমাদের যদি দেখি দেখাইতে বলেছে, প্রশ্নে আমাদের কি করতে বলেছে, দেখাইতে বলছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শুড, SHOWED, শুড। তো আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।